দিনের আলো মিলিয়ে গিয়েছে তখন পশ্চিম আকাশে। নুসরাত আহানকে বাড়ির নিচে দাঁড়িয়ে কিছু একটা বুঝিয়ে নিজে নাচতে নাচতে চলে গেল ভেতরে। গৃহিণীরা তখন খোপে গোয়ালে গরু ঢুকাচ্ছেন। খান বাড়িতেও দুটো গরু আছে, একটা মহিলা গরু আর একটা পুরুষ গরু। আতিক তাদের খাইয়ে দাইয়ে গোয়ালে বেঁধে রাখছে। জাইনকে দোতলায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল সে। দুজনেই রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইল নিশ্চুপ। নুসরাত বলে ওঠে, পলির কী ব্যবস্থা করবেন আপনি বলুন। নুসরাত কিয়ৎকাল ভাবল, গা বাঁকিয়ে দাঁড়িয়ে থুতনিতে ভর দিয়ে আনমনে বলে উঠল, জাইন ভাই, এক কাজ করি, পলিমলিকে হাই ভোল্টেজের শর্ট দিয়ে দেই। জাইন সহমত পোষণ করল না, মুখ গম্ভীর রেখে মারাত্মক একটা কথা বলল, এর চেয়ে ভালো বেয়াদবটার গায়ে আগুন লাগিয়ে দেই, উচিত শিক্ষা হবে। নুসরাত সহমত পোষণ করে বলল, ঠিক বলেছেন। অনেকক্ষণ কাটল নীরবে নিশীথে। হঠাৎ নুসরাত জাইনের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে কি কি করেছেন তা ভুলিনি, শুধুমাত্র ইশরাতের খাতিরে আপনার সাথে হাত মিলিয়েছি। আর আপনি যা যা করেছেন আমার সাথে তাও আমার মনে আছে। আপনি যে আমায় কান ধরে উঠবস করিয়ে আমার ভিডিও গ্রুপে ছেড়ে দিয়েছেন তার বেলায়, আর আপনি যে আমার বউকে লুকিয়ে নিজে বউ সেজে বসে গিয়েছিলেন তার বেলায়, তাছাড়া আমার কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছেন প্রশংসা করার জন্য। প্রশংসা তো করলেনই না, উল্টা বদনাম করেছেন, সব পই পই করে মনে আছে আমার। আহান হঠাৎ করে কোথা থেকে উদয় হলো, আশ্চর্যজনিত কণ্ঠে বলে উঠল, তুমি তো বলেছিলে আপু মাত্র 5,000 টাকা দিয়েছে ভাইয়া, তাহলে বাকি টাকা কোথায়? নুসরাত হে হে করে হেসে বলল, গরিবদের বিলি করে দিয়েছি। আহানকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, আমাদের ঘরের গরিবদের ভেতর বিলি করে দিয়েছি, ইরহাম আর আমি ভাগ বাটোয়ারা করেছি, তোকে না 2 দিলাম। আহান আর কিছু বলতে নিবে নুসরাত বলে উঠল, হয়েছে হয়েছে, আর কথা না, আমি যাই। এক প্রকার পালিয়ে গেল সে। আহান তবদুল মুখে চেয়ে রইল বোনের যাওয়ার পানে। বিড়বিড় করল, চোরের ওপর বাটপাড়ি করে ভদ্রমহিলা। ছাদে তখন কাপড় নেড়ে দিচ্ছিল পলি। সন্ধ্যার দিকে প্রতিদিন সে শাওয়ার নেয়। কাপড় নেড়ে দেওয়া শেষে রেলিংবিহীন শেষ সীমানায় গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আশেপাশে চোখ বুলিয়ে ঘুরে দাঁড়াতে পেতনির মতো এসে উদয় হলো নুসরাত। ভয়ে 2 কদম পিছিয়ে গেল সে। বুকে ফু দিয়ে ভয় দূর করতে নেবে, তাতে ব্যাঘাত ঘটিয়ে নুসরাত বলে ওঠে, তোরা মা মেয়ে আস্ত বেয়াদব, বিবাহিত এক বেটার পেছনে হাত ধুয়ে পড়েছিস। বেটার বউ থাকতেও বিয়ে করার এত শখ কেন তোর? পলি পাশ কাটিয়ে চলে যাওয়ার ভালো মন করল। এই মেয়ের সাথে কথা বলতে মোটেও আগ্রহী না সে। পাশ কাটিয়ে যেতে নেবে, নুসরাত সামনে এসে দাঁড়ালো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, ইশরাতকে পানিতে ধাক্কা দিয়েছিস কেন? অস্বীকার করলো পলি, বলল, কখন, কোন সময়? তুমি নিজের চোখে দেখেছো আমি ধাক্কা দিয়েছি? অবশ্যই, আমার এই 2 চোখে দেখেছি তুই আমার বোনকে ধাক্কা দিয়ে নেড়ি কুত্তার মতো দাঁত বের করে হাসছিলি। পলি দাঁতে দাঁত চাপল, হিসিয়ে বলল, তাহলে তোমাকেও রাস্তা থেকে সরিয়ে দেই? আরশের বউ নাকি তুমি? এটা একটা তো পথের কাঁটা সরবে। নুসরাত হাসলো, এক পা এগিয়ে আসলো সামনে। পলির দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসলো, বলল, এত সহজে আমাকে মারার আগে তোকে আমি ভাগিয়ে দেবো পৃথিবী থেকে। কিছুক্ষণের জন্য শ্বাস ফেললো, আবার বলল, মানুষকে তরপাতে তরপাতে মরতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। এমনি এমনি নিজের শত্রু বানালে আমার বোনটাকে, না পাবে জাইনকে, না দেখতে পাবে এই পৃথিবীর আলো। আরেক পা আগালো পলির দিকে। মুখের কোণে শীতল হাসি ঝুলিয়ে বলে উঠল, বেশি কথা বলা আমার পছন্দ না, তাই কথা কমিয়ে বলা উচিত। আমি চেঁচাবো। ভয় পাই নাকি? চেঁচাও, কিন্তু চেঁচানোর জন্য সময় থাকবে না পলি তোমার কাছে। অনেক সময় ওয়েস্ট করেছো তুমি আমার। নাও টাইম টু সে ফাকিং গুড বাই। নুসরাত পলির দিকে ঝড়ের গতিতে এগিয়ে এসে মিটিয়ে দিল দূরত্ব। পূর্ব কোনো সতর্কতা ছাড়াই ঠেলে দিল রেলিংবিহীন ছাদের উপারে। পলি ভয়ে বাকরুদ্ধ হয়ে গেল।
গোলাকার আঁখি যুগলে ভেসে উঠল পৈশাচিক আনন্দ নিয়ে দাঁত বের করা হাসতে থাকা মেইলি অবয়ব। কানের কাছে হেসে হেসে ভয়ানক একটা স্বর বাজল। কোনো কাজ করতে গেলে একটা কথা মাথায় রাখবে, প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। রেস্ট ইন পিস, অ্যাগেইন গুড বাই। পলি যতক্ষণে বুঝলো কি ঘটেছে তার সাথে, ততক্ষণে দেরি হয়ে গেল। চোখ বন্ধ করে চেঁচালো গলা ফাটিয়ে। যখন বুঝলো বাঁচার সম্ভাবনা নেই, তখন অচিরেই জ্ঞান হারালো। পলির চিৎকার কেউ শুনল না। অতিরিক্ত শকড হওয়ায় গলার ভেতর আটকে পড়েছে শব্দ। নুসরাত হাত ছেড়ে উল্টো ফিরতে মুখোমুখি হলো আরুষের। নির্লিপ্ত থাকার চেষ্টা করলো। নির্বিঘ্নে পাশ কাটিয়ে চলে যেতে নেবে, কবজি চেপে টেনে এনে সামনে দাঁড় করালো তাকে। কেউ কোনো কথা বলল না। নুসরাত হাত ছাড়িয়ে নিতে চাইল, পারল না। ঢোক গিলে দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠে ঝাঁজ নিয়ে শুধালো, সমস্যা কি? কথা আছে তোর সাথে, রুমে আয়। আপনার সাথে আমার কোনো কথা নেই। চোখ রাঙিয়ে বলল, বলেছি না আয়। অপরিচিত মানুষের সাথে আমি কথা বলি না। অপরিচিত না পরিচিত পরে বুঝবি, আগে শোন, কথা আছে। নিচ থেকে শোনা গেল হাই হাই করে ওঠা আতিকের চিৎকার। ভদ্রলোক সামান্য বোকা প্রকৃতির, মাত্র গোয়াল থেকে বের হয়েছিলেন, কিন্তু ভাইয়ের মেয়েটাকে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করে লোক জড়ো করে ফেললেন। সবার কথার মধ্যে রুমানা খাতুন সন্দিহান কণ্ঠে বলে উঠলেন, ছাদে উঠে দেখে আসো তো কেউ আছে কিনা। আতিক মায়ের কথা যথার্থ মেনে বড় গলায় বললেন, আচ্ছা আম্মা। নুসরাত একবার ছাদের ওপাশে তাকালো, একবার আরুষের দিকে। দৌড় দিতে নেবে কোমর পিঠ চেপে ধরে নিজের বাহুতে তুলে নিল আরুষ তাকে। দ্রুত পায়ে চিলেকোঠার রুমের দিকে যেতে যেতে ভুরু কুচকে জানতে চাইল, পলিকে ধাক্কা দিয়েছিস কেন? আমার মন চেয়েছে। মন চাইলো আর অমনি ধাক্কা দিয়ে দিলি? হ্যাঁ। চিলেকোঠার রুমের দরজা খুলতেই ম্যারমার করে উঠল। ভিজিয়ে ভিতরে প্রবেশ করতে নুসরাত বলে উঠল, এখানে কেন আমরা? তাহলে আয়, বাইরে গিয়ে দাঁড়াই। সবাই এসে যখন জিজ্ঞেস করবে কি করছিলি, বলবি পলিকে ধাক্কা দিয়েছিলাম। নুসরাত ভাব নিয়ে বলল, সেই সৎসাহস আমার আছে। বাহির থেকে আতিকের গলার স্বর ভেসে আসলো, সাথে রুমানা খাতুনেরও। ভদ্রমহিলা কিছু একটা হয়তো সন্দেহ করেছে, তাই সাথেই এসেছেন। আরুষ নুসরাতকে বাহুতে রেখে ফিসফিস করে বলল, তোর জন্য আমিও ফেসে গেলাম মাঝখান থেকে। নুসরাত চ্যাত করে উঠল, ঝাঁঝিয়ে উঠে বলল, আপনাকে ইনভাইটেশন পাঠাইনি আমি ছাদে আসার জন্য। আর তাছাড়া আপনি না আসলে এতক্ষণে আমি নিচে যেতাম। ধর্মর করে স্টিলের আলমারির সাথে ধাক্কা খেল আরুষ। নুসরাত হতবিহল মুখে দেখল। লাফিয়ে উঠে নেমে গেল আরুষের কোল থেকে, দৌড়ে গিয়ে লুকিয়ে গেল স্টিলের পেছনে। বিড়বিড় করে আওড়ায় বাঁশখানে বার। আরুষ নিজেও তাড়াহুড়া করে স্টিলের পেছনে থামল। জায়গা কম থাকায় এক হাত দিয়ে দেওয়ালে ভর দিল, অন্য হাতে টেনে এনে নিজের সান্নিধ্যে দাঁড় করল নুসরাতকে। গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে এসে নুসরাতের ঘাড়ে নাক মুখ ঠেকালো। নুসরাত এমন গা ঘেঁষাঘেঁষিতে বিরক্ত হয়ে ধাক্কা দিল। কটমট করে বলে উঠল, দূরে যান আরুষ ভাই। আরুষ নিজেও গলা নামিয়ে বলল, সম্ভব না, আমি তোর জন্য ফেসেছি, এখন দায়ভার তোর। নুসরাত কোকি ওঠে বিরক্তিতে। অদ্ভুত শব্দ বের করলো মুখ দিয়ে, বলল, নাকে ব্যথা পাচ্ছি আরুষ ভাই, দূরে সরুন। দূরে সরার বদলে আরও এগিয়ে আসলো আরুষ। হিসিয়ে বলল, পারবো না। কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর চিলেকোঠার রুমের লাইট জ্বলে উঠল। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল নুসরাত। কি এক বালের পলিকে ধাক্কা দিল, এখন 14 গোষ্ঠী হাত পা ধুয়ে পড়েছে তার পেছনে। নাক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই জীবন মনে হয় এমন দীর্ঘশ্বাসের উপরে চলবে তার। রুমানা খাতুনের গলার স্বর ভেসে এলো, আতিক, স্টিলের ওইদিকে একটু দেখতো। নুসরাত শ্বাস আটকে সিটিয়ে গেল স্টিলের পেছনে। চোখ তুলে তাকালো, মাকড়সা আরশোলা ছাড়া কিছুই দেখতে পেল না। মিনমিনিয়ে বলে উঠল, আপনার জন্য ধরা পড়ে গেলাম আরুষ ভাই। আপনি আসলে একটা সমস্যা। যেখানে যান ওইখানেই আমার জন্য সমস্যা একটা বাঁধিয়ে দেন।
ও মাই গশ, হ্যালো এভরিওয়ান। রাত এখন কয়টা বাজে জানো? একদম 12টা 58 মিনিট। এই সময় ভয়েস রেকর্ড করছি। এখন যেহেতু 12টার বেশি বাজে, তার মানে এটা নতুন দিনের শুরু। তাহলে আজকে তোমরা নতুন একটা স্টোরি পাবা, যে স্টোরিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আই থিঙ্ক তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সো বেশি বেশি লাইক দিও আর কমেন্ট করো। ওকে, বাই বাই।